আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো তোমাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র সাজেশনে আজকের লেকচার 1, ঠিক আছে? যৌক্তিক সংজ্ঞার ভাষা কেমন হবে এটা বলো তো কি হবে? সদর্থক। উত্তর হচ্ছে 4, ঠিক আছে? যৌক্তিক সংজ্ঞার পদের কোন দিককে বিশ্লেষণ করা হয়, এটা কোনটাকে করা হয় বলো তো? তো এটার উত্তর হচ্ছে 2, ঠিক আছে? তারপর দেখো অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক, এই গ্রন্থের রচয়িতা কে? জোসেফ, ঠিক আছে? এই জোসেফ কিন্তু যে ইন্ট্রোডাকচুয়াল বা এই সূচনামূলক যে লজিক এই বর্তনী সে কিন্তু তিনি চালু করছে এটা, ঠিক আছে? যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে কি বলা হয় বলতো? সংজ্ঞেয়। সংজ্ঞা প্রদান করা হয় কিসের পদের? যৌক্তিক সংজ্ঞা হলো, যৌক্তিক সংজ্ঞা কি বলতো? যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কোনো পদের যাতায়াতের পূর্ণ প্রকাশ খায়, ঠিক আছে? পূর্ণ কোনো কিছু প্রকাশ হবে। নিচের কোনটি সংজ্ঞা দেওয়া সম্ভব? এটা হচ্ছে মানুষের সংজ্ঞা দেওয়া সম্ভব। আচ্ছা, তারপর সর্বপ্রথম কোন যুক্তিবিদ যৌক্তিক সংজ্ঞার ধারণা প্রবর্তন করে? এটা বলে রাখি প্রিয় শিক্ষার্থীর, অনেক 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরিস্টটল। যৌক্তিক সংজ্ঞা সবসময় কি হয় বলতো? যৌক্তিক সংজ্ঞা সবসময় কি হবে? সংজ্ঞেয় ও সংজ্ঞার্থক পদ সমান, ঠিক আছে? তারপর সংজ্ঞার ক্ষেত্রে বিবেচ্য বিষয় কোনটা? বিবেচ্য বিষয় হচ্ছে যথার্থ। তারপর দেখো ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থের রচয়িতা মাত্র আমরা পড়ে আসছি ইন্ট্রোডাকশন। এই যে এটা হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন অফ লজিক টু লজিক, আর এটা হচ্ছে কি শুধু ইন্ট্রোডাকশন টু লজিক। এটার মধ্যে আর ওটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা হচ্ছে আই এম কপি। যৌক্তিক সংজ্ঞা কি নিয়ে আলোচনা করে বলো তো? এটা হচ্ছে যুক্তি বাক্য। আচ্ছা, তার পরবর্তীতে আমরা দেখতেছি কি কি আছে। এই যে দেখো সংজ্ঞায় কিরূপ ভাষা ব্যবহার করা উচিত, এটা হচ্ছে সদর্থক, ঠিক আছে? সিস্টেম এ সিস্টেম অফ লজিক গ্রন্থের রচয়িতা কি? মিল একটি শব্দের ভাষাগত জটিলতা ও দুর্বোধ্যতা দূর করার মাধ্যম কোনটি? এটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞা। দেখো প্রতিটা যদি আমি এভাবে ব্যাখ্যা করে বুঝাই তাহলে অনেক লং হবে, আর তোমরা চেয়েছিলে যে লং হোক স্যার, আপনি বলে দিলে এটা পরীক্ষার দিন পর্যন্ত আমাদের মনে থাকবে, মানে সারা জীবন কিন্তু মনে থাকে, টিচারে যেগুলো প্র্যাকটিক্যালি পড়ায় দেয়, ঠিক আছে? তারপর দেখো নঞ্চ সংজ্ঞায় সংজ্ঞেয় পদের নঞ্চ সংজ্ঞায় সংজ্ঞেয় পদের কোন ব্যক্ত প্রকাশ করা যায় না? কোনটি ব্যক্ত প্রকাশ? ব্যক্ত মানে ব্যক্ত হচ্ছে প্রকাশ, ঠিক আছে? কোনটা প্রকাশ করা যায় না? এটা হচ্ছে গুণ, ঠিক আছে? তারপর একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো ইচ্ছা করলে। যে বিষয় দ্বারা একটি পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় সংজ্ঞেয়। কোন যৌক্তিক প্রক্রিয়ার মাধ্যমে পদের অর্থ সুস্পষ্ট? এটা হচ্ছে সংজ্ঞা। তারপর দেখো কোন বিষয়ে যৌক্তিক সংজ্ঞা প্রদানের প্রক্রিয়া সর্বপ্রথম প্রবর্তন করে? এটা হচ্ছে এরিস্টটল। সংজ্ঞা প্রদান করতে হয় কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে পদের ক্ষেত্রে। সংজ্ঞার কাজ কি? সংজ্ঞার কাজ হচ্ছে যাতায়াতদের বিশ্লেষণ করা। তারপর আমি একটু স্পিডলি পড়াচ্ছি, তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখো, ঠিক আছে? তারপর পদের গুণের দিকটি কি বলা হয়? এটা বলা হয় কি? যথার্থ। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। এখানে সংজ্ঞার্থ পদ কোনটি? এখানে হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। তারপর দেখো যে বাক্য বা বাক্য সমষ্টি কোনো পদ বা শব্দের অর্থকে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট করে দেয়, সেই বাক্য বা বাক্য সমষ্টিকে ওই পদের কি বলা হয়? এই পদের বলা হয় সংজ্ঞা। সংজ্ঞায় উল্লেখ আছে কি কি আছে বলতো? সংজ্ঞায় আসন্ন জাতি, ঠিক আছে, বিভেদক লক্ষণ, অবান্তর লক্ষণ। তাহলে কোনটা হবে? 1 আর 2, আসন্ন আর হচ্ছে বিভেদক। তারপর হচ্ছে যৌক্তিক সংজ্ঞার উদ্দেশ্য কি? যৌক্তিক সংজ্ঞা এখানে সবটি হবে। তারপর সংজ্ঞার ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? এটা হচ্ছে প্রথম দুইটা, এটা আর এটা একই। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যৌক্তিক সংজ্ঞার লক্ষণ, আমি বলি যৌক্তিক সংজ্ঞার লক্ষণ থেকে একটা প্রশ্ন থাকবে, একটা সৃজনশীল, আর হচ্ছে একটা এমসিকিউ অন্ততপক্ষে থাকবে। তাহলে কি এটার তিনটা হবে? পদের সরল করা, পদের অর্থ স্পষ্ট করা, বুদ্ধিগ্রাম্য হওয়া যাতে মানুষ বুঝতে পারে। তারপর সংজ্ঞার ক্ষেত্রে উল্লেখ করতে হবে কি কি উল্লেখ করতে হবে এটা বলতো? এই যে আসন্নতম জাতি, এটা কিন্তু কি রাখতেই হবে, আমি কিছুখানে করছি। এই যে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটা 3বার করে আসছে একটা। তারপর দেখো একটা উদ্দীপক আছে। উদ্দীপক থেকে অনেকে বুঝে না, আমি শর্টকাটে বুঝিয়ে দেবো তোমাদেরকে এটা। উদ্দীপক থেকে অনেকে বুঝেই না এটা। দেখো কি বলছে, রাতুল বলল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন মরণশীল জীব, আর মনির বলল মানুষ তার সৃষ্টির মুকুট। রাতুলের যে বক্তব্যটিতে কোন প্রকারের সংজ্ঞা নির্দেশন রয়েছে? এটা হচ্ছে বাহুল্যতা। অর্থাৎ মানুষ হয় বুদ্ধিসম্পন্ন মরণশীল পালি, এখানে বুদ্ধিসম্পন্ন আর হচ্ছে মরণশীল দুইটা একসাথে হবে না, এজন্য বলছে এটাকে বাহু
বাহুল্যতা, ঠিক আছে। তারপর দেখো রাতুল মনির সংজ্ঞার মধ্যে পার্থক্য কি? এই পার্থক্য হচ্ছে 1 আর হচ্ছে 3। মানুষ হয় সৃষ্টির মুকুট, এটি কি? এটা কোন ধরনের বাক্য? রূপক সংজ্ঞা। তারপর মানুষ হয় মানব, মানুষ হয় মানব, এটি কোন ধরনের সংজ্ঞা? এটা বলো তো। এটা হচ্ছে চক্রক। মহামায়া লেক বাংলাদেশের অনিদ্র সুন্দর এক কৃত্রিম হ্রদ, এখানে প্রকাশিত হয়েছে। কি প্রকাশিত হয়েছে? বর্ণনা, ঠিক আছে। নাপিত হলো নর সুন্দর, নাপিত হলো নর সুন্দর, এটি কোন ধরনের সংজ্ঞা? বলো তো, এটি কোন ধরনের সংজ্ঞা? রূপক। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, সংজ্ঞাটি কোন ধরনের? এটা কি? যৌক্তিক একটা সংজ্ঞা। তারপর দেখো যৌক্তিক সংজ্ঞার প্রবর্তক কে? আর কিছু করে বলছে যৌক্তিক সংজ্ঞার প্রবর্তক হচ্ছে প্লেটো। যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কি? বৈজ্ঞানিক প্রক্রিয়া। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, বাক্যটিতে সংজ্ঞেয় পদ কোনটি? সংজ্ঞেয় পদ হচ্ছে মানুষ। মানুষ হয় জীব, এটি কোন ধরনের সংজ্ঞা? এটা হচ্ছে অতি ব্যাপক। তারপর দেখো যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে সুস্পষ্টভাবে কি উল্লেখ করতে হয়? কি উল্লেখ করতে হয়? পদের পূর্ণ যথার্থ। তারপর কক্সবাজার অত্যন্ত স্বাস্থ্যকর স্থান, এটি একটি বিখ্যাত পর্যটক কেন্দ্র, এটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। কক্সবাজারের উপস্থাপন করার ক্ষেত্রে আশ্রয় নেওয়া হয়েছে নিচের কোনটি? বলতো, এটা হচ্ছে বর্ণনা দিছে, ঠিক আছে। তারপর যৌক্তিক সংজ্ঞার ভাষা হবে কিরকম? বলতো, সহদার্থক, ঠিক আছে। কোনটি সংজ্ঞা দেওয়া সম্ভব? শ্রেণীবাচক শব্দ। সংজ্ঞার পদের কোন গুণ প্রকাশ করা হয়? এটা হচ্ছে যথার্থ। গাছ হয় বৃক্ষ, এটি কোন ধরনের সংজ্ঞা? এটা হচ্ছে চক্রক। বাহুল্য সংজ্ঞা বলতে কি বোঝায়? বাহুল্য সংজ্ঞা বলতে সংজ্ঞার অনুপত্তি, ঠিক আছে। তারপর বর্ণনা হলো একটি কি? লৌকিক। পদের যথার্থের সুস্পষ্ট বলা হয় এটাকে, সুস্পষ্ট বর্ণনা বলে। কি বলে এটাকে? যৌক্তিক সংজ্ঞা, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সুটা কেন করলাম আমি বলো? আমাদের কলেজের একজন শিক্ষক আছে যেখানে সুশাসন বলতে পারে না, বলে সুশাসন। শেখ হাসিনা বলতে পারে না, বলে কি? শেখ হাসিনা, ঠিক আছে। তো তোমাদেরকে আমি এটা মজার জন্য পড়লাম, কারণ পড়ার মাঝে মাঝে একটু মজারও প্রয়োজন হয়, ঠিক আছে। বেদনা হয় আনন্দের অনুপস্থিতির কোন ধরনের সংজ্ঞা? লঞ্চ সংজ্ঞা। গ্রিকের দার্শনিক প্লেটো মানুষের সংজ্ঞা দিয়ে বলেছেন কি? বলতো, মানুষ হলো পালকহীন দ্বিপদ বিশিষ্ট প্রাণী, ঠিক আছে। মানে পালক মানে হচ্ছে ডানা নাই আর কি, এটা বলছে। সংজ্ঞা ও বর্ণনা পার্থক্যের, এটা খুব ইম্পর্টেন্ট। সংজ্ঞা ও বর্ণনার পার্থক্যের ক্ষেত্রে কি? এটা হচ্ছে তিনটাই হবে। এটা কি? নিয়মের পদ্ধতিতে অনুপত্তির। সংজ্ঞা প্রদানের উদ্দেশ্য হচ্ছে পদের কি? সবগুলোই। বর্ণনা হয়ে থাকে কোনগুলার? 1 আর 2 এর, ঠিক আছে। তারপর এগুলো একটু দেখে নিবা, কারণ এখানে দেখো একই প্রশ্ন বারে বারে বলতেছে। এই যে তারপর উদ্দীপক আছে, আমরা পরের পৃষ্ঠা চলে যাব। একটা স্ক্রিনশট দিয়ে নাও, উত্তর দেওয়া আছে। তাহলে দেখো এটার উত্তর কোনটা হবে? বর্ণনা দিছে এটা, হ্যাঁ, উদ্দীপকে বর্ণনা বলছে। আর এটা কি হবে? দেখো আসন্ন জাতি থাকলে হয়েছে, আর হচ্ছে বিভেদক কথা থাকলে এই প্রথম দুইটাই হবে, যেখানে তুমি এটা পাও, আসন্ন কথা আর হচ্ছে বিভেদক। দেখো এটা কতবার আসছে? যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টি? যৌক্তিক সংজ্ঞার নিয়ম হচ্ছে 5টা। এটা দেখো কতবার আসছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট এই বছর। তারপর মানুষের শিক্ষিত যে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এটা কোন ধরনের সংজ্ঞা? এটা হচ্ছে অব্যাপক। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী, যুক্তির সঙ্গে নিয়ম কয়টি বলতো? 5টি। অবান্তর সংজ্ঞার অতিরিক্ত গুণ কোনটা? এটা হচ্ছে অবান্তর লক্ষণ। সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করি, ব্যবহারিক কোনটি অনুপত্তির ঘটে? এটা হচ্ছে চক্রক। আবার আসছে দেখো যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টা? এটা হচ্ছে 5টা। সূর্য হলো সৌরজগতের কেন্দ্র, এখানে সূর্য পদের সমর্থক কোনটা? এটা সৌরজগতের কেন্দ্র। অনন্তের প্রতিছবির প্রবাহ হলো সময় ড্যাশ কোন সংজ্ঞার? এটা হচ্ছে দুর্বোধ্য সংজ্ঞা, ঠিক আছে। যথার্থের অতিরিক্ত গুণ উল্লেখ করে সংজ্ঞাজনিত কোন অনুপত্তি ঘটে? এটা হচ্ছে বাহুল্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা দেখো প্রকৃত যুক্তিবিদগণ সংজ্ঞা প্রদানের জন্য কয়টি নিয়মের উল্লেখ করেছেন? এটা হচ্ছে 5টি নিয়ম। মানে যুক্তিবিদ্যার যদি নিয়ম চা তখন 5টি দিয়ে দিবা, কারণ নিয়ম হচ্ছে 5টি, ঠিক আছে। সংজ্ঞায় পরিহারযোগ্য হচ্ছে কি কি? পরিহারযোগ্যের যে কথা বলছে এখানে সব কিছুই বলছে, রূপক, সরল ও আরেকটা হচ্ছে সহজ সরল, তারপর হচ্ছে দুর্বোধ্য ভাষা, সবগুলোই, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এখানে 71 71-এর হচ্ছে
1, তারপর 72, 72 হচ্ছে 4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বহুপদী যেগুলো প্রশ্ন এগুলো আমি একটু স্কিপ করব, আমি জাস্ট উত্তরটা বলবো, নতুবা তোমাদের এটা শেষ করা যাবে না, ঠিক আছে, অনেক বড় তো তাই। তারপর দেখো চক্রক সংজ্ঞার উৎপত্তির কারণ কি, প্রতিশব্দ ব্যবহার আর হচ্ছে একই কথা ঘুরিয়ে বলা, তার মানে 1 আর 3। তারপর দেখো এই উদ্দীপকটা কুমিল্লা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডে অনেকবার আসছে, এটা হচ্ছে উত্তর রূপক এখানে। তারপর এটা হচ্ছে 3 নং, ঠিক আছে। তারপর আরেকটা উদ্দীপক বলছে, এখানে হচ্ছে দ্বিতীয় নিয়ম, এবং এটার উদ্দীপকের 77 নং হচ্ছে 1 আর 2, ঠিক আছে। এখন আমরা মেনটাতে যাব। দেখো সমার্থক শব্দ ব্যবহার করলে সংজ্ঞার বা সংজ্ঞায় অনুপত্তিত, কোন অনুপত্তিত ঘটে, এটা হচ্ছে চক্রক। তারপর দেখো রূপক সংজ্ঞাজনিত অনুপত্তি কোনটি, এটা হচ্ছে টুনটুনি হয় দর্জি পাখি। শিশুরা হচ্ছে জাতির মেরুদণ্ড, এখানে কোন ধরনের সংজ্ঞাজনিত অনুপত্তি ঘটেছে, এটা হচ্ছে রূপক, ঠিক আছে। তারপর দেখো যৌক্তিক সংজ্ঞার প্রতিশব্দ ব্যবহার করলে কি ধরনের অনুপত্তি ঘটে, এটা হচ্ছে চক্রক সংজ্ঞা। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করলে কত প্রকার অনুপত্তি ঘটে, এটা হচ্ছে 2 প্রকার। বেদনা হলো আনন্দের অভাব, উদাহরণটিতে কোন ধরনের অনুপত্তি ঘটেছে, এটা হচ্ছে নঞ্চ সংজ্ঞা। তারপর দেখো উত্থান নয় পতন এই সংজ্ঞাটি কোন দোষে দুষ্ট, এটা হচ্ছে নেতিবাচক সংজ্ঞা দোষ। তারপর দেখো সুখ হলো দুঃখের অনুপস্থিত, ঠিক আছে, এই বাক্যটিতে কোন ধরনের অনুপত্তি ঘটেছে, এটা হচ্ছে নঞ্চ। শিশু হয় জাতির পিতা সংজ্ঞাটিতে কোন ধরনের অনুপত্তি ঘটেছে, এটা হচ্ছে রূপক। কোন সংজ্ঞায় একই গুণের পুনরাবৃত্তি করলে নিচের কোন অনুপত্তি ঘটে, এটা হচ্ছে চক্রক। সংজ্ঞায় নেতিবাচক ভাষা ব্যবহার করলে বা করা হলে নিচের কোন অনুপত্তি ঘটে, এটা হচ্ছে নঞ্চ। একটি লেবুকে স্বাদ, রং, গন্ধ, আকার ইত্যাদিতে বিভাজন করলে কোন ধরনের অনুপত্তি ঘটবে, এটা হচ্ছে গুণগত, ঠিক আছে। উট হচ্ছে মরুভূমির জাহাজ, এখানে উট কোন ধরনের সংজ্ঞাজনিত অনুপত্তি ঘটেছে বা ঘটেছে, তার হচ্ছে রূপক। নিচের কোনটি চক্রক সংজ্ঞাজনিত অনুপত্তি, এটা হচ্ছে মানুষ হলো তার মনুষ্য জাতীয় জীব, অমঙ্গল হচ্ছে যা মঙ্গল নয়, সংজ্ঞাটিতে কোন ধরনের অনুপত্তি ঘটেছে, এটা হচ্ছে নঞ্চতক, ঠিক আছে। আর নঞ্চ যে কথা, নঞ্চতক একই কথা। মানুষ নয় জড় বস্তু, অর্থাৎ এটাকে বলা হয় বস্তু। বাক্যটিতে কোন ধরনের সংজ্ঞাজনিত অনুপত্তি ঘটেছে, এটা হচ্ছে নঞ্চতক। শিশু হয় জাতির ভবিষ্যৎ সংজ্ঞাটিতে কোন ধরনের অনুপত্তি ঘটেছে, এটা হচ্ছে রূপক, ঠিক আছে। তারপর দেখো মানুষ হয় মানবতাবাদী জীব, এটা কি চক্রক সংজ্ঞা অনুপত্তি। তারপর অন্ধকার হচ্ছে আলোর অভাব, এটাতে কোন কি ঘটেছে, এটা হচ্ছে নঞ্চর্তক সংজ্ঞা অনুপস্থিত। তারপর দেখো বিদ্যালয়ে একটি পাঠশালা, এটা কোন ঘটেছে, এটা কেমন ঘটেছে, এটা হচ্ছে চক্রক। যিনি খেলে তিনি খেলোয়াড়, যিনি খেলা করেন তিনি হচ্ছে খেলোয়াড়, এটাতে কি ঘটেছে, এটা হচ্ছে ঘটেছে চক্রক সংজ্ঞা। মানুষ হলো মনুষ্য জাতীয় জীব, এটা কি ঘটেছে, কিছু আগে পড়ছি, চক্রক সংজ্ঞা। মানুষ হয় তার বুদ্ধি বৃত্তি সম্পন্ন শিক্ষিত প্রাণী, সংজ্ঞাটিতে কোন ধরনের ঘটেছে, অব্যাপক সংজ্ঞা দোষ। আলো হচ্ছে অন্ধকারের বিপরীত, এখানে কোন ধরনের সংজ্ঞাজনিত অনুপত্তি ঘটেছে, এটা হচ্ছে নেতিবাচক। প্রিয় শিক্ষার্থী, এইগুলো থেকে 4 থেকে 5টা এমসিকিউ থাকবে তোমাদের। মেয়েটি হয় তুষার শুভ্র, তুষার মানে সাদা, শুভ্র মানেও সাদা, তুষারের মতো সাদা, এটা কি বাক্যটিতে কোন ধরনের সংজ্ঞার অনুপত্তি ঘটেছে, এটা হচ্ছে রূপক, মানে তুলনা করছে এই জন্য রূপক, অর্থাৎ তুলনা অর্থেই তোমার রূপক ব্যবহৃত হয়। তারপর দেখো মানুষের সৃষ্টির মুকুট, এটাতে কি প্রকাশ হয়েছে, এটা হচ্ছে রূপক। তারপর সিংহ হচ্ছে পশুর রাজা, এটাতে কোন ধরনের অনুপত্তি ঘটেছে, এটা হচ্ছে রূপক, ঠিক আছে। মানুষ নয় জড় বস্তু বাক্যটিতে কোন ধরনের অনুপত্তি ঘটেছে, এটা হচ্ছে নঞ্চতক সংজ্ঞাজনিত অনুপত্তি, ঠিক আছে। তারপর মানুষ হয় মনুষ্য জাতীয় জীব, এটাতে কোন কি প্রকাশ হয়েছে, চক্রক সংজ্ঞা অনুপত্তি। প্রয়োজনেই উদ্ভাবনের কর্তা, অর্থাৎ প্রয়োজন হলে মানুষ সৃষ্টি করে, এটাকে কি বোঝানো হয়েছে, এটাকে বোঝা হচ্ছে রূপক, ঠিক আছে। তারপর সংজ্ঞার্থক পদের ব্যাপকতা হ্রাস মানে কম পেলে কোন ধরনের অনুপত্তি ঘটে, এটা হচ্ছে অব্যাপক সংজ্ঞা। তারপর দেখো সংজ্ঞা পদের অর্থকে সুস্পষ্ট করে বলে সংজ্ঞায় কোনো অবস্থাতেই ব্যবহার করা যাবে না, এটা কি ব্যবহার করা যাবে না, দেখো দুর্বোধ্য শব্দ, এখানে 3টাই হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো তোমরা পড়ে নেবা, এগুলো দেখো 110 এর হচ্ছে 3। তারপর একটা উদ্দীপক আছে, এখানে হচ্ছে অতিব্যাপক, কারণ ওই উদ্দীপকগুলো পড়ালে তোমাদের জন্য অনেক সময় নষ্ট হবে। সো জাস্ট উদ্দীপকটা আছে, তুমি পড়ে জাস্ট একটু বুঝে নেবা। তারপর নঞ্চতক শেষ, এটা আর কয়েকটা আছে অধ্যায় থেকে।
আবার দেখো উদ্দীপক আছে, এই উদ্দীপক থেকে এটা পড়বা। এই যে উদ্দীপক, এখানে উদ্দীপক থেকে একটা দেখো, এখানে ছাত্ররা হয় জীব, এটা কি ছাত্ররা হয়, তার মানে ছাত্ররা হয় জীব, ছাত্ররা তো এমনিতেই জীব, তার মানে আরও একটা কথা বলছে, তাই না, অতি ব্যাপক। আচ্ছা, তারপর হচ্ছে 16 হচ্ছে 4, ঠিক আছে। তারপর 17 হচ্ছে 3, এগুলো তো দেওয়াই আছে, আমি আর কি বলবো। এখানে দেখো, এটা যেটা বোঝানোর এটা বুঝিয়ে দিচ্ছি আমি। সিংহ হলো পশুর রাজা, এটিতে বা এটি কোন সংজ্ঞার অনুপত্তি, এটা কিছুক্ষণ আগে বলছিলাম, পশুকে সিংহের তুলনা করছে পশুর রাজার সাথে, ঠিক আছে, পশুর রাজা, এটা হচ্ছে রূপক। তারপর দেখো, তারপর সংজ্ঞা, সীমাবদ্ধতা থাকে কিছু, কোনটির সংজ্ঞাদান সম্ভব, কোনটাকে সংজ্ঞা দেওয়া যাবে, এটা হচ্ছে শ্রেণীবাচক পদে। তারপর তৃষ্ণা পদের সংজ্ঞাদান সম্ভব নয়, এটা কি মৌলিক গুণসম্পন্ন, সংজ্ঞা প্রদান করা যায় না কোনটার, কোন দ্রব্য বা পণ্য, ঠিক আছে। নিচের কোন কোন পদটির সংজ্ঞা দেওয়া সম্ভব, কোনটাকে বলা হচ্ছে পরীক্ষার্থী, এটার সংজ্ঞা দেওয়া সম্ভব। নিচের কোন পদের সংজ্ঞা প্রদান সম্ভব, কোন পদের ব্যবসায়ী। এই যে সংজ্ঞা দিতে পারবা কোনগুলার, দেখো আমি জাস্ট শর্টকাটে বলতেছি, তাহলে কোনটার সংজ্ঞা দিতে পারবো, এখান থেকে রহিম মানুষের, এখান থেকে সংজ্ঞা দেওয়া যাবে না কোনটা, পরমতম জাতি। সূর্য হলো সৌরজগতের কেন্দ্র, এখানে কোন অনুপত্তি ঘটিতে, এটা হচ্ছে চক্রক, ঠিক আছে। অক্সিজেন হয় এক প্রকার গ্যাস, এটা কি বুঝাইছি, অক্সিজেন তো গ্যাস, আবার এক প্রকার কথা আনছে এখানে, ঠিক আছে, এজন্য অতি ব্যাপক সংজ্ঞা। তারপর দেখো, এগুলো কিন্তু বোর্ড কোয়েশন, বোর্ডে আসছে, খুব ইম্পর্টেন্ট, এগুলো পড়ে নিবা। যৌক্তিক সংজ্ঞার সীমা প্রাচুর্য বা সীমাবদ্ধতা প্রাচুর্য কোনটিতে, সবগুলোতে। যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা হলো কি বলতো, এখানেও সবগুলা। দেখো আমার শর্টকাটে কিন্তু কমন পড়তেছে, বলেছিলাম যদি কমন না পড়ে তখন 4 নং মানে সবগুলো দিয়ে আসবা, বিশেষ করে বহু নির্বাচনী প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বলছিলাম বহু নির্বাচনী প্রশ্ন তোমরা একটু দেখে নাও, এখানে দেখো উদ্দীপকও আছে, সব কিছুই আছে, দেখে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অলরেডি প্রথম অধ্যায়ের এমসিকিউ আমরা শেষ করে দিলাম। তোমরা যদি বেশি আমাকে সাপোর্ট দাও, দ্বিতীয় অধ্যায় ব্যাখ্যা সহ বুঝাবো, এবং এগুলোই কিন্তু তোমার মনে থাকবে, ঠিক আছে, এগুলোই মনে থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর আমাদের জন্য 100 বানিয়ে দাও, আর তোমাদের জন্য থাকবে একটা গিফট।